দর্শক সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লেখক হয়ে ওঠার গল্প। আজকের এই অনুষ্ঠানটা এই কারণেই আসলে শুরু করা যে আমরা প্রতিনিয়ত লেখকদের বই পড়ি, লেখকদের সাথে সেইভাবে দেখা হয় না, কথা হয় না। আমরা লেখকদের অনেক লেখা পড়ি, কিন্তু লেখকরা তো আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু লেখকদের সেই লেখার সাথে পরিচয় হচ্ছে, তার কথার সাথে পরিচয় হচ্ছে, কিন্তু সেই লেখকদের দেখা হয়ে উঠছে না। তেমনি আমাদের এই অনুষ্ঠান লেখক হয়ে ওঠার গল্পে আপনাদের সাথে আজকে পরিচয় করে দেবো। আজকের অতিথি হিসেবে এসেছেন আমাদের এই লেখক হয়ে ওঠার গল্পে। আজকে এই লেখক হয়ে ওঠার গল্পে আমরা আসলে পরিচয় করব, তার সাথে আলাপচারিতা করব এই লেখক হয়ে ওঠার গল্পে ডাকপত্র টিভির এই নিয়মিত আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মুখোমুখি হব মোহাম্মদ মাজহারুল ইসলাম আল আজাদ, আজহারুল ইসলাম আল আজাদ ভাইয়ের সাথে তার লেখক হয়ে ওঠার গল্পে এবং কীভাবে লেখালেখিতে আসলেন এবং কী লিখছেন, কাদের জন্য লিখছেন, সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো তার সাথে। আজকে আপনার এইবার 21 বইমেলায় এই বইটা তার প্রকাশ হয়েছে, এই বইটা সম্পর্কে কথা বলবো। আরও কিছু নতুন বই এসেছে, সেই সব বই নিয়ে কথা বলবো, একেবারে খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো এবং সে একেবারে যে ছোট সময় থেকে লেখালেখি করছে না কোন সময় এসে লেখালেখি করছে, সকল বিষয় নিয়ে কথা বলবো তার সাথে। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালোই আছি ভাই। আপনি আচ্ছা, দেশের বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি নীলফামারী জেলা, জি, উপজেলা কিশোরগঞ্জ, ওকে, ইউনিয়ন গাড়াগ্রাম। তো এবার তো 21 বইমেলা 2022-এ আপনি এখানে এসেছেন, কবে এসেছেন এখানে? আমি গতকালকেই 21 বইমেলা এসেছি। এটা কি বইমেলার উদ্দেশ্য করে আসা? হ্যাঁ, বইমেলার উদ্দেশ্যে আমি এসেছি। এটা কি প্রতি বছর আসেন? আমি প্রতি বছরেই আসি। আচ্ছা, তো এবার আপনার কি বইটা আসলো? এবারে আমার বই আছে এই নীলকণ্ঠ। নীলকণ্ঠ, এই নীলকণ্ঠ সম্পর্কে আপনার মানে ব্যক্ত কি? নীলকণ্ঠ আছে বর্তমান সময়ে এটি হলো একটি প্রতিবাদী কণ্ঠ এবং সাধারণ মানুষের কণ্ঠ। বাহ। এবং আরেকটি কথা আমি বলবো, যেটি যে অসহায় দরিদ্র মানুষ, তাদের কথা সব জায়গায় বলা যায় না, বলতে পারেন না, সেই বিষয়গুলো নিয়েই আমি এই নীলকণ্ঠ কাব্যগ্রন্থটি লিখেছি। আচ্ছা আচ্ছা, তো এবার তো এই যে বইটা আপনার কাছে কেমন লাগছে, কখন পেয়েছেন এই বইটা আপনি? আমি বইটি খুব বিলম্বে প্রকাশককে দিয়েছি, টই টই প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে এবং আমার প্রিয় লেখক কবি শাহেদ বিপ্লব, তেনাকে আমি আমার একটি সাহিত্য পত্রিকা আছে যেটি সাহিত্য শিক্ষা নাম, সেখানকার সম্পাদক বাবু প্রকাশচন্দ্রের মাধ্যমে আমি পেয়েছি এবং শাহেদ বিপ্লব ওনার সঙ্গে আমি কথা বলেই ওনার সঙ্গে 1 সপ্তাহের মধ্যেই বইটি উনি রেডি করে দিয়েছে এবং সেটি ভালোই করেছে বলে আমার বিশ্বাস এবং ভালোই লাগছে। যাক, থ্যাংক ইউ আপনাকে, যে অনেক দিন পর একজন লেখক যে একজন প্রকাশকের উপর খুশি হয়েছে, এটা আমার জন্য বা আমার এই প্রতিষ্ঠানের জন্য খুব একটা ভালো দিক বলে আমি মনে করি। আচ্ছা, আপনার তো লেখালেখিটা শুরু করেছেন কীভাবে? আমি আসলে যখন 6ষ্ঠ শ্রেণীতে যাই তখন কিন্তু আমার গানের গলা খুব ভালো ছিল। আচ্ছা আচ্ছা, আমি মঞ্চে গান গাইতাম। আচ্ছা আচ্ছা, এবং এক সময়ে গ্রাম অঞ্চলে মাটিয়া গান হয়, মাটিয়া গান, যেটাকে আমরা লেটো গান বলি। লেটো গান মানে আমাকে কাজী নজরুল ইসলাম যে গান ছিল, লেটো গানের মাধ্যমেই আমার যাত্রা শুরু, বলতে যাত্রা শুরু আমার। এবং তখন সেটি ছিল দিনাজপুর থেকে লেখা একটি বই, যেটা হলো নয়নজলি। আচ্ছা, সেখানে আমি পরিচালনা করি। তার পরবর্তীতে আমি নিজেই চান সুন্দরী নামে একটি লেটো গানের দল তৈরি করি। মোটামুটি আমার নিজ জেলায় বিভিন্ন জায়গায় সেটি নিয়ে আমি বের হই এবং গ্রামগঞ্জে সেটি মোটামুটিভাবে একটি পরিচিতি লাভ করে। তারপরে আমি আসলাম যাত্রা লেখা এবং এখন আগামী 26শে মার্চ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় আমার একটি যাত্রা বই হচ্ছে নিজের লেখা, যেটি মঞ্চস্থ হবে আগামী 26শে মার্চে। সেটি হলো অভাগিনী আমিনা। এর আগে 90 দশকের দিক আমি যখন 9ম শ্রেণীর ছাত্র, তখন আমি একটি বই লিখি যেটা হলো ছোট জাত এবং সেটি মঞ্চস্থ হয়েছিল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দর্শক প্রিয়তা সেটাতে ভালো ছিল। আচ্ছা আচ্ছা, তারপরে আমি
একটা লেখি, নাটক লেখি, যেটি রংপুর বিভাগে ৭৬টি মঞ্চ হয়েছে। বাহ, বাহ, বাহ। সেটি হলো মেঘের কোলে রোদ এসেছে, এবং আর একটি লিখেছি যেটি হলো আলোর পথে, সেটিও 50টি মঞ্চস্থ হয়েছে। এবং আমার এই মেঘের কোলে রোদ এসেছে এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান নিজেই দেখেছেন, এবং আমার এই বইটি তখন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ভাই ছিলেন, আমার শ্রদ্ধেয় নেতা, তেনার মাধ্যমে আমি এটি মোড়ক উন্মোচন করিয়ে নিয়েছিলাম। আপনারা হয়তো দেশবাসী দেখেছেন। জি জি জি। আচ্ছা, আপনি তো কি লিখতেছেন? আপনি মূলত মানে স্বাচ্ছন্দ্য বোধ কি করেন? আপনি কবি, গল্পকার, উপন্যাসিক, নাট্যকার? আসলে কবিতা লেখা একটি কঠিন কাজ, এটি ভাবের বিষয়, এবং কবিতা কিন্তু যখন তখন আসে না। কবিতার সময় আছে, সেই সময় সাপেক্ষে কবিতা এসে মনের দোরগোড়া এসে ধাক্কা মারে, তখন আপনি যে অবস্থায় থাকেন না কেন লাইনটি লিখে রাখলে পরবর্তীতে আপনি লিখতে পারবেন। এবং আমার 2020-এ সাহিত্যরস প্রকাশনী থেকে যে বইটি প্রকাশিত হয়েছিল সেটি হলো গদ্যময় জীবনের পদ্য কাব্যগ্রন্থ, এবং এবারে আছে নীলকণ্ঠ। আচ্ছা, আপনি মূলত আপনি তো অনেক কিছু লেখেন, কি লেখেন? আমি বাংলা সাহিত্যে আমি উপন্যাসও লিখেছি। আচ্ছা, উপন্যাসের মধ্যে বিষণ্ণ প্রহর, ওটা কি প্রকাশ হয়েছে? না, এখনও প্রকাশ হয়নি। এবং আরেকটি হলো ইচ্ছে বইটি সম্পর্কে একটু বলি। সেটি হলো যে যদি মানুষের ইচ্ছে থাকে তাহলে যে কোনো বিষয় জয় করবে। মানে এই মানুষেই হিমালয় জয় করেছে, এই মানুষেই চাঁদের দেশে গিয়েছে, সেখানে অনেক উপমা নিয়েই আমার বইটি লেখা। সেটি হলো ইচ্ছে। বইটি প্রকাশ হয়নি, আমি আগামীতে চেষ্টা করব বইটি যাতে প্রকাশ, আমরা যাতে দেখতে পারি সেই বইটা, ইনশাল্লাহ। আর এখন তো লেখালেখিটা আপনি শুরু করেছিলেন কীভাবে? আমি শুরুর দিকটা বলি। আমি মানে শুভ সূচনা যাকে আমরা বলি, যেটা আমার সূচনা ছিল, প্রথম আমি একটা কবিতা লিখছিলাম। সেটা হইলো প্রেমে পড়ে কি কবিতা? না, সেটা হইলো আমার সংসারে এক সময়ে বিভিন্ন কারণে সংসারটিতে অভাবগ্রস্ত অবস্থা দাঁড় হয়। তখন আমি লিখছিলাম, মাগো আমায় দেও না খেতে, একটা কবিতা আমি লিখছিলাম। এবং কবিতাটি মোটামুটি মাগুরে হাই স্কুলে একটি ম্যাগাজিন হয়েছিল, সেটির নাম ছিল সুপ্ত সুবাস। সেই ম্যাগাজিনে আমি দিয়েছিলাম, এবং ম্যাগাজিনটা আমার ওই একটি কবিতার কারণে মোটামুটিভাবে একটা বিক্রি হয়েছে। আচ্ছা, এবং ভালোই চলছিল। তখন থেকেই আমার লেখা, মানে ওইটাই আমার উৎসাহ এবং কবিতা লেখার ক্ষেত্রে। আচ্ছা, আমি কিন্তু আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার পারিবারিকভাবে তো সবাই আপনাকে সহযোগিতা করে, সেটা আমি ইতিপূর্বে আপনার সাথে কথা বলে জানতে পেরেছি। কার মানে পারিবারিক থেকে আপনি কেমন সহযোগিতা পান? আমি আমার যে সহধর্মিণী আছে শামসুন নাহার, ও আমাকে বেশি সহযোগিতা করে। এবং আমি যখন মেঘের কোলে রোদ বইটি লেখি তখন সে আমার সঙ্গে অভিনয় করেছিল। এবং সে রাতে অভিনয় করে বইটি আমি লিখেছিলাম। এদিক থেকেই আমি তার কাছ থেকে যথেষ্ট উৎসাহ, উদ্দীপনা এবং প্রেরণা পেয়েছি, আজও পাচ্ছি। এবং এছাড়াও কি কারো কাছে সহযোগিতা পেয়েছি? হ্যাঁ, মোটামুটি আমার এলাকায় আপনাকে বলতে যেটা, নীলফামারী জেলায় আমাকে প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার তৎকালীন সময়ের ছিলেন দিলীপ কুমার বণিক, তিনি আমাকে যথেষ্ট উৎসাহ প্রদান করেছেন। এবং আমার শিক্ষা অফিসার মাসুদুল হক স্যার, তিনিও আমাকে উৎসাহ দিয়েছেন, এবং উনি আমার এই মেঘের কোলে বইটার সম্পাদনাই করেছেন। বাহ, তাহলে আমরা বুঝতে পারি যে এখনও বাংলাদেশের পাঠক আছে এবং সাহিত্যে সহযোগিতা করার লোক আছে। জি, আছে, যথেষ্ট করে। এখন যে অনেকেই তো এখন লেখালেখি করছে, অনেকেই ভালো লিখতেছে, তাই এই নতুন লেখকদের বিষয়ে আপনার কি মতামত? তারা আসলে কীভাবে আরও ভালো করতে পারে? এখন শুরুতেই আপনাকে একটা কথা বলি নাই, আমরা যারা ঢাকার বাইরের লোক তাদের পাঠক কিন্তু ঢাকায় কম এবং পরিচিতি কম, যে কারণে ঢাকা বইমেলায় বাইরের নতুন লেখকদের বই কিন্তু সেভাবে কেনা বেচা
বা হয় না। এবং যারা ঢাকা ভার্সিটি লেভেলে যেসব স্যার লেখেন তাদের লেখাগুলোই তাদের ছাত্ররাই তারা তো বেশিরা সুযোগ সুবিধা পায়। এই জন্যই আমি আপনার মাধ্যমে দেশবাসীকে একটি কথা জানাতে চাই যে গ্রাম অঞ্চল থেকেও ভালো লেখক আছে, আমরা তাদের বইগুলো কিনি না কেন এবং তারা কী লিখেছে একটু দেখি। আমি আশা করব যেন দেশবাসী এবং পাঠক সমাজ এই গ্রাম অঞ্চলের লেখকদের বইগুলো কেনে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে লেখালেখির সুবাদে তো আপনি অনেকগুলো বই প্রকাশ করেছেন, প্রথম যে বইটা আপনার প্রকাশ হলো সেই অনুভূতিটা আপনার কেমন লেগেছে? আমি আরেকটি কথা বলি। প্রথমেই আমার যে বইটি আমার প্রকাশ পায় সেটি হলো ছোট জাত। এটি ছিল নাটকের বই এবং দর্শক প্রিয়তাও পেয়েছিল, কিন্তু সেটি আমি রংপুর থেকে প্রকাশ করেছিলাম এবং ওনার ওই প্রকাশনীর ISBN নাম্বার কিন্তু তখন তিনি পান নাই, যে কারণে বইটি আমার কপি বাড়িতে আছে। আমি চিন্তা করছি আগামী দিনে বইটি আমি দ্বিতীয় সংস্করণ যদি টইটম্বুর মানে টই প্রকাশনী আমাদের সাথে থাকে, ওনার পাঠক আন্দোলন সারা দেশে ছড়িয়ে যায়, হয়তো আমি দ্বিতীয় সংস্করণটি করব এবং ওই ছোটো জাতেই আমার নাটকের মাধ্যম, ওটাই আমার প্রথম প্রকাশ। প্রিয় দর্শক, আসলে আমরা কথা বলছিলাম লেখকদের সাথে এই কারণে যে আমাদের বাংলাদেশে সেই ধরনের মাধ্যম নেই লেখকদের কথা শোনার, লেখকদের কথা বলার। লেখকদের কথা শোনা এবং লেখকদের কথা বলার যে মিডিয়াগুলি, এটা কিন্তু একেবারে সংকীর্ণ। আমি বলবো যে আমাদের যেসব চলচ্চিত্র বলেন, যেগুলি মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া যেগুলি বড় বড় চ্যানেলগুলি আছেন, সেখানে কিন্তু আসলে লেখকদের কথা বলার সেই ধরনের সুযোগ নেই। আর লেখকদের সুযোগ নেই বিধায় আমাদের আজকে আজাদ সাহেব যে কথাটা বললেন সেটা হচ্ছে যে যেসব ঢাকায় যারা লেখালেখি করেন তাদেরকে ঘুরে ফিরেই আমরা সেই মুখগুলো দেখি। আপনি ওই নতুন লেখকগুলি ঢাকার বাইরে যেসব লেখকগুলি আছে তাদেরকে আমরা দেখতে পারি না, তাদের লেখার সাথে আমরা পরিচয় হতে পারি না। আর পরিচয় হওয়ার না কারণেই কিন্তু তাদের লেখার সাথে আমরা পরিচয় না হওয়ার কারণেই কিন্তু তাদের বইগুলো আমরা সংগ্রহ করতে পারি না। কে কেমন লেখছে সেটাও আমরা জানি না। সেই কারণেই আজকে আমাদের এই আয়োজন, ডাকপত্র টিভির এই লেখক হয়ে ওঠার গল্প। আসলে লেখক যদি তার ভিতরের কথাগুলি যদি না বলতে পারেন, আর তাহলে যদি আপনারা যদি তাদেরকে না চিনতে পারেন, তাহলে কী হলো? লেখককে চেনা হলো না, লেখককে জানা হলো না, লেখক কী লিখছে সেটাও জানা হলো না। আজকে এই নীলকণ্ঠ আমাদের এই কবির লেখা বা এই প্রথম এবারে 21 বইমেলায় আজকে এই বইটা এসেছেন, সে সম্পর্কে কথা বলছি। আরেকটি বই এখানে এসেছেন যে গদ্যময় জীবনের পদ্য, যে একটি কবিতা। এটা কত সালে বেরিয়েছিল বইটা? এটা 2020-এ বেরিয়েছিলাম। এটা 2020-এ। এটা তো কবিতার বই। কবিতার বই। আপনার মোট কয়টা বই বেরিয়েছে? আমার মোট মানে একই মোড়কে মেঘের গলে রোদ এসেছে, ওই মোড়কে আরেকটি বই আছে আলোর পথে। আমি যদি সেটিকে ধরি, মোট বই এবারের সহ 5টি বই প্রকাশ পেয়েছে। আচ্ছা, লেখালেখির সুবাদে আপনি অনেক পুরস্কার পেয়েছি। আচ্ছা, ওই পুরস্কার যখন পেয়েছেন তখন আপনার কেমন লেগেছে? যখন আমি এই পুরস্কারগুলো পাই তখন নিজের অনুভূতিটুকু আপনার কাছে হয়তো সেভাবে প্রকাশ করতে পারবো না। আমি এটিই বলবো যে একদিন হয়তো বাংলা একাডেমিতে আমাদের বইগুলোও জায়গা পাবে। আচ্ছা, অনেকের এই কথা আপনি আরেকটা কথা বলি, এই যে আমাকে অনেকেই এই যারা পুরস্কার দিচ্ছে, পুরস্কার পাচ্ছে, এ নিয়ে তো অনেকেই অনেক মন্তব্য করছে। আমরা অনেক সময় ফেসবুকে দেখি যে এটা ঠিক হচ্ছে না, এটা এইভাবে হচ্ছে। কেউ বলছে যে পুরস্কারের একটা ব্যবসা বাণিজ্য চলছে, রমরমা ব্যবসা চলছে। আবার এই পুরস্কার যদি একজন লেখক যদি না পায়, তার লেখা তো উৎসাহ তো হারা ফেলায়। তো এইটাকে আপনি কীভাবে? তার আগে একটি কথা আপনার সাথে আমাকে বলতে হবে, যেটি হলো যে আমরা আজকে অনলাইন ভিত্তিক যে গ্রুপগুলো থেকে পুরস্কারগুলো পাচ্ছি, এটি ভালো বলবো, পাশাপাশি বলবো ওই পুরস্কারগুলো কিন্তু আমাদের লেখকদের সংরক্ষণে থাকে না। এবং আয়োজনটি যদি মঞ্চভিত্তিক হয় এবং মঞ্চের মাধ্যমে পুরস্কারটি দেওয়া হয়, সেটি কিন্তু লেখকের অ্যালবামে বা লেখকের সেলফে থেকেই যাবে। লেখকের পরবর্তী বংশধর
ওগুলো কিন্তু নাড়াচাড়া করবে। অনলাইনে পুরস্কারটা অনলাইনে কিন্তু শেষ হয়ে যাবে। এই জন্যই বলবো যে পুরস্কারগুলো মঞ্চভিত্তিক মানে আমরা অফলাইনে চাই, আমরা অফলাইনে চাই, অনলাইনে না, অফলাইনে আমরা পুরস্কার চাই। এবং অনেকেই তো এই কথা বলে যে পুরস্কারটা এইভাবে দেওয়া হচ্ছে, ওইভাবে দেওয়া হচ্ছে, এটা নিয়ে কেউ কেউ বিরোধিতা করছে। এই বিরোধিতার পক্ষে আপনি কি বলতে চান? না, এখানে আমি এক বিরোধিতার মঞ্চ যে সঠিকভাবে বিচার করা হচ্ছে না, দেখা গেল যে অর্থের বিনিময়ে পুরস্কার নিচ্ছে, এরকম একটা কথা না, এরকম আছে, এরকম নাই যে তা বলবো না, তবে সবাই না। এখানে আমি একটা কথা বলবো, যেমন আগামী 25 তারিখ শুক্রবার ঠিক 3টা থেকে ইকরা ফাউন্ডেশন বাংলাদেশ কবিদের রেজিস্ট্রেশন করিয়েছেন এবং পুরস্কার প্রদান করবেন। সেটি কিন্তু সরাসরি মঞ্চে করবেন। এর আগে যেমন আমি নীলফামারী জেলায় রিপোর্টার্স ইউনিটি আমাকে পুরস্কারে ভূষিত করেছেন এবং সেটি সরাসরি মঞ্চে আমি পেয়েছি। তারপর সামাজিক সংগঠনগুলো থেকে সরাসরি মঞ্চে পেয়েছি। তবে আমি একটা জিনিস দেখেছি যে অর্থের বিনিময়ে যারা করে তাদের সেটি সময় সাপেক্ষ মাত্র, সেটি আমরা সবার কাছে ছেড়ে দিলাম। হ্যাঁ, সেটি আর বলবোই আর কি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে কথা বলছিলাম আজাদ ভাইয়ের সাথে তার সাহিত্য নিয়ে। আসলে আমরা এই কথাটা তার ক্যামেরা, তার মুখোমুখি ডাকপত্র টিভির এই আয়োজনে এই কারণেই নিয়ে এসেছি যে সেটা হচ্ছে যে আমাদের লেখকদের ভিতরে যে কথাগুলো বলতে চায়, সেটা কিন্তু কোনো মাধ্যম না থাকার কারণে আসলে আমরা সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি না। আর যেসব বড় বড় মিডিয়াগুলি আছে সেই সব মিডিয়াতে কিন্তু লেখকদের সেভাবে ডাকা হয় না, আর ডাকা না হওয়ার কারণেও আসলে সেভাবে আমরা লেখকদের পাই না। আমরা বলবো আজকের এই অনুষ্ঠানে ডাকপত্র টিভির এই আয়োজন থেকে আমরা বলবো যে বাংলাদেশের যেসব বড় বড় মিডিয়াগুলি আছেন তারাও যেন মাসে একবারও হলেও যেন এই আয়োজন করে, লেখকদের কথা যদি তারা শোনে এবং তাদেরকে লেখকদের নিয়ে যেন একটা অনুষ্ঠান করে, সেই আশা করব। এবং এই আশার মাধ্যম দিয়েই আমরা বলবো যে আমাদের এই কথাগুলো শুনবেন এবং আমাদের এই ডাকপত্র টিভির এই আয়োজন লেখক হয়ে ওঠার গল্প। আসলে আমরা লেখককে পাঠকদের সামনে মুখোমুখি করেছি। লেখক কীভাবে লিখতে আসলেন, কেন লিখতে আসেন, কী কারণ লিখতে আসেন, কাদের জন্য লিখতে আসলেন, সকল কথাই কিন্তু আমরাই লেখকদের কাছে শুনতে এসেছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান? আমি দর্শকদের জন্য যেটি বলবো, আমরা কিন্তু এখন ফেসবুক মোটামুটিভাবে ফেসবুকেই লেখা আমরা বেশি সময় দেই। তবে আমি বলবো যে ফেসবুক বা টুইটার আমরা যেটি বলি না কেন, মানে যেটি ব্যবহার করি না কেন সরাসরি একটি বই পাওয়া এবং ফেসবুকে পড়ার মধ্যে অনেকটি তফাৎ আছে। আমি এ কারণেই বলবো লেখকদেরকে যে আপনারা 21শে বই মেলায় বা আপনাদের স্থানীয় লাইব্রেরিতে গিয়ে মোটামুটি যারা ভালো লেখে তাদের বইগুলো কিনুন এবং পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন। আজহারুল ইসলাম আল আজাদ সাহেবের কথা শুনলাম। আমি তার সাথে সাথে একমত হয়ে এই কথাটি বলতে চাই যে একটি বই, আপনারা মনে করেন যে একটি বই 32টি মানুষের হাত বদল হয়ে, 32 জন কারিগরের হাত বদল হয়ে কিন্তু একটি বই আপনাদের পাঠকদের হাতে আসেন। তো এই কারণে আমরা বলবো যে একটি বই যদি আপনারা কেনেন তাহলে ওরা 32 জন এই জায়গা থেকে অর্থ পাচ্ছে। আপনি বলবেন যে আমি 100 টাকা বা 200 টাকা বা 500 টাকা দিয়ে একটা বই কিনছি। এই 500 টাকা দিয়ে একটা বই কিন্তু 32 জনের হাতে যাচ্ছে, 32 জনের কর্মসংস্থান পথ হচ্ছে এবং যথেষ্টটা সম্ভাবনা ঘুরে দাঁড়াচ্ছে এই দেশ। আমি বলি মাঝে মাঝে যে এই একটি বই বা এই প্রকাশনা শিল্প, সৃজনশীল প্রকাশনার সাথে প্রায় বাংলাদেশের 3 থেকে 4 কোটি মানুষ জড়িত। আপনারা একটি বই কিনলেই 4 কোটি মানুষের কর্মসংস্থানের পথ সুগম হবে এবং আপনারা বই কিনবেন, বই পড়বেন এবং এই জাতিকে যদি পরিবর্তন করতে হয়, আলোর মুখ দেখাতে হয়, তাহলে সৃজনশীল বইয়ের কোনো বিকল্প নেই। আপনারা বই কিনবেন এই আশা ব্যক্ত করেই আজকের অনুষ্ঠান, আজকের এই ডাকপত্রর টিভির নিয়মিত আয়োজন লেখক হয়ে ওঠার গল্পে যারা যেখান থেকে এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই অনুষ্ঠানটা দেখবেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো দিন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই আশা ব্যক্ত করেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।